বৌমা, নাতি নাতনির মুখ না দেখিয়ে আমরা ওপারে চলে যাব, এটাই কি তোমরা চাইতেছো? 5 বছর তো হলো, এবার একটা চিন্তা ভাবনা করো। আমাদেরও তো বয়স হয়েছে। শাশুড়ি কথায় একটু মন খারাপ হয়নি, বরং শাফিনের উপর বেজায় রাগ হলো। ডাক্তারের কাছে যাওয়ার জন্য যতবার বলেছি ততবারই শাফিন বিভিন্ন অজুহাতে বিষয়টা এড়িয়ে গিয়েছে। সবার ধারণা আমরা ইচ্ছে করি বাচ্চা নিচ্ছি না, আসল কারণ কেউ জানে না। শাফিন, তোমার সঙ্গে আমার কথা আছে। আমার বলার ভঙ্গিতেই শাফিন বুঝে নিয়েছে আমি বেশ রেগে আছি। একগাল হেসে শাফিন আমার পাশে এসে বলে, জি বেগম সাহেবা, আপনার মূল্যবান কথা শ্রবণ করার জন্য আমি প্রস্তুত। শোনো, একদম ঢং করবে না। ডাক্তারের কাছে কবে যাচ্ছি আমরা? আগামী মাসে। এই মাসে হাতে একদমই সময় নেই গো। তোমার এই আগামী মাস কখনোই আসবে না, আমার ভালো করে জানা আছে। ডাক্তারের কাছে গিয়েই বা কি হবে? কি হবে এটা তুমিও জানো। অবান্তর প্রশ্ন করো না। শাফিন চুপ করে রইল। আমি শাফিনের হাতের মধ্যে হাত গুজে নিয়ে বললাম, আমাদের নিশ্চিত হওয়া দরকার আমরা আসলে কখনো মা বাবা হতে পারবো কিনা। যদি না পারি সেটা সবাইকে জানিয়ে দিলে আর কেউ অযথা প্রশ্ন করে মন খারাপ করে দিবে না, এবং কেউ প্রত্যাশাও থাকবে না। আমার হাতটা চেপে ধরে শাফিন প্রশ্ন করলে, যদি সমস্যাটা আমার হয় তবে তুমি কি আমায় ছেড়ে চলে যাবে? 5 বছরে এই আমাকে চিনলে শাফিন? শাফিন চুপ করে তাকিয়ে রইল। শাফিনের কাঁধে মাথা ঠেকিয়ে বললাম, তুমি ছাড়া আমি এমন কোনো কথাই চিন্তা করতে পারি না। তোমাকে খুব ভালোবাসি তৃষা। যদি সমস্যাটা আমার হয় তখন বাঁচবে আজীবন। সত্যি করে বলো তো, সমস্যাটা তোমার হতে পারে শুধু এই ভয়ই কেন তুমি যাচ্ছ না ডাক্তারের কাছে? আচ্ছা, আমার কেন যেন মনে হয় সমস্যাটা আমারই, আর আমি তোমাকে হারাতে চাই না। এসব ভাবার কোনো দরকার নেই। আমরা চলো সামনের সপ্তাহেই ডাক্তারের কাছে যাই। মা বাবা অস্থির হয়ে উঠেছিল, প্রায় আমাকে প্রশ্ন করেন। শাফিন রাজি হলে আমরা পরের সপ্তাহে ডাক্তারের কাছে যাই। পরীক্ষা নিরীক্ষা শেষ হলে জানা যায় সমস্যাটা আসলে শাফিনের নয়, আমার। যদিও ডাক্তার পুরোপুরি হতাশ করেননি, বলেছেন সম্ভাবনা রয়েছে, তবে খুব কম। কিন্তু আমি ডাক্তারের এই কথাটাকে কেবল সান্ত্বনা হিসেবেই ভাবছি। শাফিনকে নিয়ে ভয় হচ্ছে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। তাদের ছেলের সমস্যা নেই জানলে নিশ্চয়ই তারা আমার বিপরীতে কোনো সিদ্ধান্ত নিবেন। বংশের ধারা বহাল রাখার নতুন সদস্যত্ব তো তারা চাইতেই পারেন, তাদেরই বা কি দোষ? তবে কি শাফিনের ভালোবাসা ভাগ হয়ে যাবে? ভাবতেই চোখ জোড়েও ছলছলিয়ে উঠল। শাফিন আমার হাতটা শক্ত করে ধরে আছে। এতদিন ওর চোখ জোরে শঙ্কা দেখেছি, আর এখন ওর জোরে স্বস্তি দেখছি। যেন কোনো কলঙ্কের দায় থেকে মুক্তি পেয়েছে শাফিন। বাড়ি ফিরলাম। শাফিনকে বললাম, বাবা মাকে বিষয়টা জানানো প্রয়োজন। শাফিন বলল, পরে জানানো যাবে, তাই আর এ নিয়ে কিছু ভাবছি না। নিজের মধ্যে কেমন একটা অসম্পূর্ণতা অনুভব করছি। দিন যত যেতে লাগলো অস্থিরতা বাড়তে লাগলো। শ্বশুর শাশুড়িকে বিষয়টা জানালে বেশ চিন্তায় পড়ে গেলেন তারা। আমাকে তারাই পছন্দ করে বেশ আগ্রহ করে এই বাড়িতে নিয়ে আসেন। আমার কষ্ট হয়, এমন সিদ্ধান্ত নিতেও তারা বেশ হিমশিম খাচ্ছে। শাশুড়িমা বললেন, চিন্তা করো না, আল্লাহ নিশ্চয়ই নিরাশ করবেন না, তাকে ডাকো। আমি এই কথায় বিশ্বাস করি, সৃষ্টিকর্তা নিশ্চয়ই সুখবর দিবেন। দেখতে দেখতে আরো একটা বছর কেটে গেল, কিন্তু ভালো খবরের দেখা মিলছে না। ইদানিং শাফিন বেশ দেরি করে বাড়ি ফেরে, সবসময় ব্যস্ত থাকে, সবকিছুতেই যেন ওর তাড়াহুড়া। সকালের নাস্তাটাও প্রায় না করে বের হয়, অথচ আগে আমার হাতের নাস্তা দিয়েই ওর দিন শুরু হতো। তৃষা, অফিসের কাজের জন্য কয়েকদিন আমাকে ঢাকার বাইরে থাকতে হবে, বলল শাফিন। আমাকেও নিয়ে চলো। শাফিন বলল, না, অফিসের লোকজন আসে, এখন নেওয়া যাবে না, পরে তোমাকে নিয়ে যাবো, আমি কথা দিলাম। শাফিন আমার ওর বুকের মধ্যে টেনে নিয়ে বলল, আমি যত দূরই থাকি না কেন আমার চিন্তা চেতনা সবসময় তুমিই আছো। শাফিন চলে গেলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে। রাতে ঘুমও হয় না ঠিকঠাক। শাফিনকে কল করলেও তেমন কথা হয় না, কাজ নিয়ে খুব ব্যস্ত সময় পার করছে। টানা 5 দিন পর বাড়ি ফেরে শাফিন। বেশ ফুরফুরে লাগছে ওকে। ওর চোখে মুখে একটা খুশি লেগে আছে। শাফিন মুখে খুব বলল, আমার কেন যেন মনে হচ্ছে না ও এতদিন আমার জন্য মন খারাপ করেছে, বরং কেন যেন বারবার মনে হচ্ছে আমি ছাড়া ওর সব সময়টা আরো ভালো কেটেছে। তারপর থেকে শাফিনকে সবসময় বেশ খুশি খুশি লাগে। মানুষ প্রেমে পড়লে যেমন তার ভেতরকার খুশি তার চেহারা ফুটে ওঠে, শাফিনের বেলাও ঠিক তেমনই মনে হচ্ছে। হয়তো অফিসে পদোন্নতি হতে চলেছে খুব শীঘ্রই। আমাকে সারপ্রাইজ দিবে বলেই হয়তো বিষয়টা লুকিয়ে রেখেছে। আমি উপরওয়ালার কাছে খুব প্রার্থনা করেছি যেন শাফিনের মনোবাসনাটা পূর্ণ হয়। শাফিনের প্রায় রাত করে বাড়ি ফেরে, সারাদিন ফোনে ব্যস্ত থাকে। বাড়ি ফিরলেও ফোন নিয়ে পড়ে থাকে, কখনো কখনো বাড়ি না ফেরা। ওর এই ব্যস্ততাগুলো আমার থেকে ওকে ক্রমশ দূরে নিয়ে যাচ্ছে। আমায় নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল, সেটাও ভুলে বসে আছে। তবে কি শাফিন তার ভেতরের দুঃখ ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখার প্রয়াস চালাচ্ছে? বাবা না হওয়ার দুঃখটা যে অনেক বড় একটা যন্ত্রণা। কেটে যাচ্ছে সময় বিষণ্ণতায়। শাফিনকে কাছে পাই খুব কম সময়। দিন রাত খেটে চলছে অফিসের পেছনে। এত কষ্ট করে কি লাভ? কি হবে এত টাকা দিয়ে? আমাদের তো কোনো ভবিষ্যৎ নেই। বৌমা, শাফিন বাড়ি ফিরেছে? না মা, আজ মনে হয় ফিরবে না। কি যে হয়েছে ছেলেটার, নিজের দিকে খেয়াল নেয় না একটুও। চুপ করে রইলাম। শাফিনকে কল করলে দেখি নাম্বার বন্ধ। অন্ধকার গিলে খাচ্ছে আমায়। এখন যেন একা একা থাকতেই আমার অভ্যাস হয়ে যাচ্ছে। পরদিন সকালে শাফিন ফোনে জানায় অফিসের কাজে 7 দিনের জন্য চট্টগ্রাম যাচ্ছে। সঙ্গে সহকর্মী আরিফ সাহেব যাচ্ছে না। জিজ্ঞেস করলাম, ব্যাগ গুছিয়ে রাখবো, এসে নিয়ে যাবে? দরকার হবে না, ওখানে গিয়ে ব্যবস্থা হয়নি। শেষ কবে শাফিন ফোনে আমার সঙ্গে একটু সময় নিয়ে কথা বলেছে আমি একদম ভুলে গিয়েছি। ব্যস্ততার অজুহাতে আমি আমাকে সামলে নিচ্ছি। 5 দিন পেরিয়ে গেল, শাফিন আমাকে একবারের জন্য মনে করেনি। আমি ফোন করলেও কথা বলার জন্য তার মনেই হচ্ছে না। বেশ কয়েকদিন যাবো শরীরটা একদম ভালো লাগছে না। ভাবলাম শাফিন ফেরার আগে ডাক্তার দেখিয়ে আসি। শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে বের হলাম। ডাক্তার বলেন পরদিন এসে টেস্টের রিপোর্ট নিয়ে যেতে। ডাক্তার ওখান থেকে বের হয়ে আমি আর শাশুড়ি কেনাকাটা করার উদ্দেশ্যে শপিং মলে এলাম। হঠাৎ শাফিনের সহকর্মী আরিফ সাহেবের সঙ্গে দেখা। কুশল বিনিময়ে শেষে জিজ্ঞাসা করলাম, কবে এলেন চট্টগ্রাম থেকে? আমার কথা আরিফ সাহেব বিস্মিত হলেন। চট্টগ্রাম তো আমি যাইনি ভাবি। কেন, আপনি আর আপনার শাফিন ভাই কয়েকদিন আগেই তো চট্টগ্রাম গেলেন অফিসের কাজে। শাফিন তো এখনো ফেরেনি। কি বলেন ভাবি, শাফিন ভাই তো 7 দিনের জন্য ছুটি নিয়েছেন অফিস থেকে। আমার চোখে কপালে উঠলো। শাফিন আমার সঙ্গে মিথ্যা কথা বলবে না। আরিফ সাহেবই হয়তো কোথাও ভুল হচ্ছে। শাফিনের তো আগেও একবার অফিসের কাজে ঢাকার বাইরে গিয়েছিল। ভাবি, আপনার কোথাও ভুল হচ্ছে। শাফিন ভাইকে কিংবা আমাকে এখানেও অফিস ঢাকার বাইরে কোথাও পাঠায়নি। মাথা ঘুরিয়ে এলো। শাফিন তাহলে মিথ্যা বলেছে আমার সঙ্গে? কিন্তু কেন? সন্দেহর কাঁটা বইছে মস্তিষ্কে জুড়ে, শরীরটা আরো খারাপ লাগছে। অপেক্ষা করতে লাগলাম শাফিনের ফেরার। ডাক্তারের কাছ থেকে রিপোর্ট আনতে গিয়ে জানলাম সত্যি এবার আমি মা হতে চলছি। মুহূর্তেই যেন সব মন খারাপের দূরে সরে গেল। খুশিতে চোখে জল চলে আসলো। আগামীকাল শাফিন ফিরবে, তখন ওকে ওই খুশির খবরটা নিজেই জানাবো। তার আগে আর কাউকে জানাবো না বলে ঠিক করেছি। ও নিশ্চয়ই ভীষণ খুশি হবে। আমাদের মধ্যকার সব দূরত্ব খুঁজবে।
পরদিন শাফিন বাড়ি ফেরে। শাফিনের ছলছল ছবি আমাদের কাছে সন্দেহজনক লাগে। যেন এ এক অন্য শাফিন, আমার শাফিন নয়। বারবার মনে হয় শাফিন কিছু লুকাচ্ছে। এদিকে খবরটা জানানোর জন্য ভেতরে ছটফট করে চলছি। কিন্তু সঠিক সময়টা যেন পাচ্ছি না। শাফিন ওয়াশরুমে গেলে আমি ওর ফোনটা হাতে নেই। এত বছরে আমি কখনোই ওর ফোন এভাবে সন্দেহ নিয়ে ধরিনি। আজ প্রথমবার শাফিনের ফোনে তল্লাশি চালাচ্ছি। মনে প্রার্থনা করে চলছি যেন আমার সব সন্দেহ ভুল প্রমাণিত হয়। কিন্তু মেসেজের বাক্সে চোখ রাখতেই কেঁপে উঠলাম। একটার পর একটা করে মেসেজগুলো পড়ে চলছি। কপালে বিন্দু ঘাম জমেছে। শরীরটা খুব দুর্বল লাগছে। নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না। শাফিন হয়তো ভেবেছে আমি কখনোই ওকে সন্দেহ করতে পারি না। তাই ফোনের একটা ফোন কল মেসেজ ডিলিট করিনি। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না শাফিন অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। এতদিন আমাকে বোকা বানিয়ে শাফিন ওর সময়গুলো অন্য কারো সঙ্গে কাটিয়েছে। শাফিন ওয়াশরুম থেকে বের হয়ে আমার হাতে ওর ফোন দেখতে আতঙ্কে উঠল। আমার চোখ বীজের জল গড়াচ্ছে। শাফিন অপরাধীর মতো চুপ করে তাকিয়ে আছে আমার দিকে। চোখের জল মুছে প্রশ্ন করলাম, বিয়ে করেছো নাকি শুধু সময় কাটিয়েছো? মাথা নিচু করে উত্তর দিল শাফিন, বিয়ে করেছি। তুমি অনুমতি দিলে আমি এ বাড়িতে নিয়ে আসবো। তীরের মতো বিধবা কথাটা বুকের মধ্যে। এই শাফিনকে আমি দিনের পর দিন এতটা বিশ্বাস করে গিয়েছি। আমি মা হতে পারবো না বলেই কি এমনটা করেছে, নাকি আরো কারণ আছে? তৃষা, আমাকে ভুল বোঝো না। সবারই তো বাবা হতে ইচ্ছে করে, সবার মা হতে বুঝি ইচ্ছে করে না? অথচ তুমি আমাকে এক সময় হারানোর ভয় পেতে, কিন্তু তুমি অপেক্ষা করতে পারলে না। কথাটা বলেই ওয়াশরুমে ঢুকে পানির টেপটা ছেড়ে দিলাম। হাউমাউ করে কাদার শব্দটা যাতে বাহিরে না আসে এজন্য। চোখ মুখ ধুয়ে বের হয়ে দেখি শাফিন বাসা থেকে বের হয়ে গেছে। নিজের সবকিছু গুছিয়ে ব্যাগে ঢুকালাম। শাশুড়ি আর শ্বশুর বারবার প্রশ্ন করে চলছেন, কি হয়েছে বৌমা, কেন এমন করেছো, কোথায় যাচ্ছ? শান্ত গলায় বললাম, বাড়িতে আপনার নতুন বৌমা আসছে আর পুরাতন বিদায় নিচ্ছে। ডাক্তারের থেকে পাওয়া রিপোর্টের কাগজটা শ্বশুরের হাতে দিয়ে বললাম, এটা আপনার ছেলেকে দিবেন, বলবেন তার বিয়েতে এটা আমার প্রথম উপহার, আর দ্বিতীয় উপহারের কাগজটা খুব শীঘ্রই পাঠিয়ে দিব, যাতে স্বাধীনভাবে সংসারটা সে করতে পারে। শাশুড়ি আমাকে আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হলেন। আমার সামনে সময় কাটিয়ে দেওয়ার জন্য একজন সঙ্গী আমি পেয়ে গেছি। আমি আমার শত কষ্টের মাঝেও সে সুখের বার্তা হয়ে জীবনে এসেছে। তাকে ঘিরে আমি আগামী দিনগুলো কাটিয়ে দিতে পারবো।